আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং আমরা কিন্তু আর্থিক বিশ্লেষণ করার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা প্রথম 3টা পর্বে আলোচনা করেছি। এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করেছিলাম। আমরা ঢাকা বোর্ড থেকে শুরু করেছি এবং আমরা বেশ 4-5টা বোর্ড শেষ করছি। আজকে আমরা ইনশাল্লাহ 3টা বোর্ড আলোচনা করার চেষ্টা করব এবং আজকে আমাদের এই অধ্যায়টা আশা করা যায় শেষ হবে। তো তোমরা আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। উদ্দীপকটা পড়ো। জয়, উদ্দীপকটা পড়ো। জালাল অ্যাসোসিয়েটস এর আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2018 তারিখে। মূলধন ও দায় সমূহ: শেয়ার মূলধন 5 লক্ষ, সঞ্চিত তহবিল 2 লক্ষ, নিট লাভের উদ্ধৃত 1,30,000, বন্ড 2,50,000, প্রদেয় হিসাব 1,70,000, ব্যাংক ওভারড্রাফট 1,50,000, সম্পত্তি সমূহ: নগদ উদ্ধৃত 1,50,000, প্রাপ্য হিসাব 1,60,000, মজুত পণ্য 2,40,000, দালান কোঠা 4 লক্ষ, কলকবজা 3,50,000, আসবাবপত্র 1 লক্ষ। সংশ্লিষ্ট বছরে কোম্পানি মোট 15 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছে যখন ব্যয়ের উপর লাভের হার ছিল 25%। ক. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ. তড়িৎ অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় করো। গ. মজুদ আবর্তন হার ও নিট লাভ অনুপাত নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথমে যে প্রশ্নটা করছে সেটাই আমরা আগে সলভ করি এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, ঠিক আছে, এবং এইটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। 2টা প্রশ্ন কিন্তু কমন আসছে, আমরা দেখছি। একটা হলো বিনিয়োজিত মূলধন নির্ণয় করো আর একটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা যদি বের করি, আমরা এই সূত্রটা জানি। মোট লাভ, তাসনিম বলো, মোট লাভ নির্ণয়ের সূত্র কি? তাসনিম, মোট লাভ নির্ণয়ের সূত্র কি? মোট লাভ ভাগ বিক্রয় ইনটু 100। না না না, তুমি আমার স্ক্রিনটা দেখো। মোট লাভ, আমাদেরকে যদি মোট লাভ বের করতে বলতো, মোট লাভ বের করার সূত্র কি? বিক্রয় থেকে ও বিক্রিত স্যার, পণ্যের, মোট লাভ হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ। আর এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, তাই না? জি স্যার। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় যদি এই পাশে চলে আসে, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? জি স্যার। আর আমাদেরকে বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেট মাইনাস হয়ে যাবে। সূত্র দাঁড়ায় কি? বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মোট লাভ। মোট লাভ। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের বলছে যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। দেখো, এখানে আমাদের বিক্রয় দেওয়া আছে 15 লাখ, আর মোট লাভ বলছে ব্যয়ের উপরে মোট লাভ হলো 25%। এই লাইনটা খেয়াল করো। এখানে বলছে যে লাইনটা, এই যে এইটা, এই লাইনটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এখানে বলছে ব্যয়ের উপরে লাভের হার 25%, ঠিক আছে, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে লাভের হার 25%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ধরতে পারি এক্স। বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ধরতে পারি কি? এক্স। আর মোট লাভ বলছে এক্স এর 25%, তার মানে আমরা লিখতে পারি 0.25x, বা আমরা ইকুয়েশন দাঁড় করাইলাম। তাহলে এই এক্সটা এখানে এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
এইটা এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাসটা এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস। প্লাস হয়ে গেলে এই দুইটা যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে আসলে দাঁড়ায় কত, এখানে আমরা যদি কমন নেই তাহলে বের হবে 1.25x। এখানে আসবে কত, 1.25x। x প্লাস 0.25x দুইটা যোগ করলে আমাদের বের হয় 1.25x। বা আমরা শুধু x এর মান নির্ণয় করব, তো x মানে আমাদের বিকৃত বর্ণের ব্যয়, তাহলে x এর মান কত হবে, এখানে 15 লাখ ভাগ হয়ে যাবে 1.25। তাহলে বিকৃত 12 লাখ আনসার হবে। কত হবে, 12 লাখ। 12 লাখ। তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমাদের বের হলো 12 লাখ টাকা। ওকে, বিকৃত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলাইলাম। এখন আমাদের বলছে পরেরটা দেখি আমাদের কি বলছে, পরেরটা আমাদের বলছে তড়িৎ অনুপাত। পরেরটা আমাদেরকে বলছে কি, তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের সূত্র কি, তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ ব্যয়। এখন এখানে তড়িৎ সম্পদ বের করার ক্ষেত্রে এই তো চলতি সম্পদ আছে, এখানে কিন্তু নগদ উদ্ধৃত, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, দালান কোঠা, কলকব্জা, এগুলো সব হইলো চলতি সম্পদ। আর তড়িৎ সম্পদ বের করতে হলে এখান থেকে কোনটা বাদ দিতে হবে, মজুদ পণ্য। এখান থেকে মজুত পণ্যটা বাদ দিতে হবে। তাহলে এখানে কত বের হয়, মোট চলতি সম্পদ কত আছে, 1 2 4 8 11 12 13 লাখ কোথায় না, মোট চলতি সম্পদ কত আছে এখন, 5,50,000। স্যার কলকব্জা দালান কোঠা তো হবে না। হ্যাঁ, স্যার কলকব্জা দালান কোঠা তো হবে না। ও হো ভুল করছি, সরি সরি সরি। হ্যাঁ, চলতি সম্পদ বল এটা আসবে না, রাইট। আমাদের চলতি সম্পদ তো এই পর্যন্তই শেষ, এখান থেকে জাস্ট বাদ দেবো আমরা এখন এই মজুদ পণ্যটা, কারণ চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলে বের হয় তোমার তড়িৎ তড়িৎ সম্পদ। তো আমাদের এখানে আছে কত, 1 লাখ 2 লাখ 2 4 5 5,50,000। মোট চলতি সম্পদ কত আসে, স্যার 5,50,000। 5,50,000 থেকে 2,40,000 বাদ দাও, 3,10,000 থাকে। 3,10,000 থাকে। তাহলে 3,10,000 হলো আমাদের তড়িৎ সম্পদ। আর এখানে দায়ের ভিতরে আছে কয়টা, চলতি দায়। চলতি দায় আছে 3,20,000, তাই না, জি জি স্যার। স্যার। চলতি দায় 3,20,000। সেখান থেকে আমরা তড়িৎ দায় যদি বের করতে চাই তাহলে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হবে। আচ্ছা, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, শোনো। অনেক লেখক সে ব্যাংক জমাতিরিক্ত বাদ দেয় না, তারা তড়িৎ দায় বলতে চলতি দায় কি বুঝায়, ঠিক আছে। অনেক লেখক তড়িৎ দায়কে বলতে চলতি দায়কে বোঝায়, কিন্তু আমরা নিয়ম যেটা ব্যাংক জমাতিরিক্ত বাদ দেব। তাহলে আমাদের এখানে সূত্রটা তাহলে কি দাঁড়ায়, তড়িৎ অনুপাত সমান সমান তরল সম্পদ ভাগ তরল দায়। তাহলে তরল সম্পদ বলতে আমরা বলছি যে মোট চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ, মোট চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ, তাহলে হয় কত, 3,10,000।
জি স্যার। আর তরল দায় আমাদের বের হয় মোট চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ, তার মানে 1,70,000। এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে, তোমরা টিকা দিয়ে লিখবা, টিকা দিয়ে দেবা যে আমরা তড়িৎ দায় বের করার ক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিছি। কিন্তু অনেক লেখক তারা কি করে, তরল দায় বলতে চলতি দায় কি ধরে, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত বাদ দেয় না। নিয়ম হলে কিন্তু বাদ দিয়ে করা। আচ্ছা, কত ইস্টু কত আসে? 1.82:1। তাহলে আমরা তড়িৎ অনুপাত বের করে ফেলালাম। তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা হলো আমাদের চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন চলতি সম্পদ বলতে পুরোটাই নিতে হবে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 5,50,000 না? দেখো তো, মোট জি চলতি স্যার, সম্পদ 5,50,000। 5,50,000। আর চলতি দায় হবে 3,20,000। 5,50,000। চলতি দেয় 3,20,000। আচ্ছা, তাহলে কত ইস্টু কত আসে? জি স্যার। 1:7, 1:7 না, 1.72:1। 1.72:1। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা পরের ইসে যাই। মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন হারের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ ভাগ কর্মজুদ। কর্মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এখন বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা আগেই বের করছি, 12 লাখ। আর গড় মজুদ বলতে আমাদের সমাপনী মজুদ পণ্য নাই, একটাই মজুদ পণ্য আছে, তাহলে সেটারই নিতে হবে। কত আসে তাহলে, কতবার আসে? 5 বার। 5 বার। ওকে, এরপর আরেকটা আছে নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র কি? নিট লাভ ভাগ নিট বিক্রয়। নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। তাহলে নিট লাভ আমাদের কত আছে? নিট লাভ কি দেওয়া আছে অঙ্কে? আছে। নিট লাভ দেওয়া আছে কত বলো তো? 1,30,000। 1,30,000 বক্সের ভিতরে দেওয়া আছে নিট লাভ। আর বিক্রয় হলো 15 লাখ। তাহলে কত আসে রেজাল্ট? 8.67%। না, আগে কত আসে সেটা বলো, ভাঙা ভাঙা করি। 0.0866 এরকম আসে, দেখো তো। জি স্যার। 6 এর পরে কি আরো 6 আছে নাকি? তাহলে তো 7 হবে। স্যার 7 হবে। ওকে, তাহলে এই ছিল মূলত সিলেট বোর্ডের অঙ্কটা। আমরা এখন পরের বোর্ডে যাই, দেখি পরের বোর্ডটা আমাদের কি আছে। বরিশাল বোর্ড। দ্রুত উদ্দীপকটা করে ফেলাম। পড়ো পড়ো, উদ্দীপকটা পড়ো, দ্রুত পড়ো, মাইক আনমিউট করে পড়ো যে কোনো একজন। সানমুন লিমিটেডের তথ্যাদি নিম্নরূপ দেওয়া হলো। হিসাবের নাম: শেয়ার মূলধন 5 লক্ষ, সংরক্ষিত আয় 2 লক্ষ, একটু জোরে পড়ো। 10% ঋণপত্র 3 লক্ষ, মোট মুনাফা 1 লক্ষ, নিট মুনাফা 70,000, বিক্রয় 10,25,000। বিক্রয় 10,25,000, চলতি সম্পদ 80,000, চলতি দায় 55,000, সমাপনী মজুদ পণ্য 25,000।
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। তড়িৎ সম্পদ ও কার্যকরী মূলধন নির্ণয় করো। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি? প্রথমে বিক্রয় আমরা মাইনাস মোট লাভ। হ্যাঁ, বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমাদের বিক্রয় কত আছে দেখি। বিক্রয় আছে আমাদের 10,25,000, আর মোট লাভ কত আছে? 1 লাখ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে বলতো? বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? 9,25,000। 9,25,000। 9,25,000 টাকা। ওকে, আচ্ছা পরেরটায় যাই। পরের প্রশ্ন হলো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কি বলো? নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন ইনটু 100। আগে তো বিনিয়োজিত মূলধন বের করতে হবে, তাই না? জি স্যার। বিনিয়োজিত মূলধনের দুইটা সূত্র আমরা জানি। প্রথম সূত্রটা হলো কি? মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। এখন এখানে আমাদের মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায় এই সূত্র দিয়ে বের করা যায়, বাট এখানে আমাদের কিন্তু স্থায়ী সম্পদ নাই, খালি চলতি সম্পদটা আছে, সমাপনী মজুত পণ্য আছে, তাই ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। আবার খেয়াল করো, মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়, এইভাবে কিন্তু আমরা বিনিয়োজিত মূলধনটা বের করতে পারি। ওকে, বাট এখানে আমাদের স্থায়ী সম্পদ নাই, তাই মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায় এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে অন্য যে বিকল্প সূত্র আছে আমরা জানি, সেটা হলো মালিকানা তহবিল প্লাস ঋণকৃত মূলধন। এটা আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ ওই সূত্রে আমরা যাইতে পারবো না, কারণ আমাদের মোট সম্পদ দেওয়া নাই। এখন মালিকানা তহবিলের ভিতরে কি কি আইটেম যাবে দেখো। মালিকানা তহবিলের ভিতরে আছে আমাদের এইখানের যে আইটেম গুলো, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, এই দুইটা হলো মালিকানা তহবিল, ঠিক আছে, 7 লাখ। আর ঋণকৃত ঋণপত্র আমাদের আছে 3 লাখ। আর যদি আমাদের থাকতো সংরক্ষিত আয় যেহেতু আছে, তাই কিন্তু আমাদের মোট মুনাফা নিট মুনাফা নেওয়ার কোনো সুযোগ নাই। আবার বলতেছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, মালিকানা তহবিল নির্ণয়ের ক্ষেত্রে মোট মুনাফা নিট মুনাফা কেন নিলাম না? যদি সংরক্ষিত আয় না থাকতো তাহলে কিন্তু আমরা নিট মুনাফা নিয়ে নিতাম। নিট মুনাফা মানে এর ভিতরে মোট মুনাফা নেওয়া হয়েছে, আর সংরক্ষিত আয় নেওয়া মানে হলো এর ভিতরে নিট মুনাফা মোট মুনাফা ব্যাক জিনিস নেওয়া আছে। ওকে, তাহলে আমরা মালিকানা তহবিল আমাদের শেয়ার মূলধন আর সংরক্ষিত আয় দুইটা যোগ দিলে হয় 7 লাখ। আর ঋণকৃত মূলধন বলতে 3 লক্ষ টাকা, যেটা আমাদের দেওয়া আছে ওই 10% ঋণপত্র। তাহলে মোট কত আসে? 10 লাখ। তাহলে আমরা সূত্রে যাই, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। তাসনিম বলো তো সূত্রটা কি জানো? জি স্যার। সূত্রটা কি? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত হচ্ছে নিট মুনাফা ইনটু বিনিয়োজিত মূলধন ইনটু 100। আসলে করবাদ নিট লাভ হবে। আমরা এখানে করবাদ নিট লাভটা লিখলাম। ইনটু 100। তো নিট লাভ আমাদের দেওয়া আছে 70,000। নিট লাভ আমাদের দেওয়া আছে 70,000। আর বিনিয়োজিত মূলধন আমরা বের করছি 10 লাখ। তাহলে রেজাল্ট কত আসে তাসনিম বলো তো? 0.07। তার মানে 7% আসে। 100 দিয়ে যদি আমরা গুণ দিই, রেজাল্টটা পার্সেন্টে আসবে। আয়ের অনুপাত সকল কিছু কিন্তু পার্সেন্টে আসে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। পরের প্রশ্নটা আমাদের কি আছে? তড়িৎ অনুপাত, তড়িৎ সম্পদ বের করতে বলছে। তড়িৎ সম্পদ, তাহলে তড়িৎ সম্পদের সূত্র কি বলো?
চলতি সম্পদ মাইনাস মানে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম অগ্রিম খরচ তো নাই। খতে তো আরেকটা বাকি আছে, দায় মালিকানা ও অনুপাত। হ্যাঁ, দায় মালিকানা অনুপাত বাকি আছে, রাইট। দায় মালিকানা অনুপাত এটা বাকি আছে। দায় মালিকানা অনুপাতের সূত্র কি? বইতে কাল মালিকানা তহবিল। দায় মালিকানা অনুপাতের সূত্র হলো মোট বহির্দায় ভাগ মালিকানা তহবিল। আর মোট বহির্দায় কেমনে বের করব? চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ। মোট বহির্দায় বের করার সূত্র হলো মোট চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ। আর মালিকানা তহবিল আমরা বের করছি 7 লাখ। মালিকানা তহবিল কত? 7 লাখ। কিভাবে? এই যে মালিকানা তহবিলের যে দুইটা আইটেম আছে, শেয়ার মূলধন আর সংরক্ষিত আয়, 7 লাখ। আর মোট বহির্দায়ের ভিতরে কি কি আসবে? মোট বহির্দায়ের ভিতরে আসবে মোট চলতি দায়। মোট চলতি দায় আছে কত? 55,000। আর দীর্ঘমেয়াদী ঋণের ভিতরে একটাই আইটেম আছে 3 লাখ। তাহলে চলতি দায় হলো আমাদের মোট চলতি দায় হলো আমাদের 55,000। 55,000 আর দীর্ঘমেয়াদী ঋণ হইলো 3 লাখ ভাগ 7 লাখ। তাহলে এখানে হয় 3,55,000। জুই বইল উত্তর কত আসে? জুই জুই বলো, জুই আনমিউট করে বলো। জুই আনমিউট করে বলো কত আসে। হ্যাঁ বলো। কত আসে? 0.51। 0.51 স্কয়ার। ওকে, দায় মালিকানা অনুপাত আমাদের হইলো। তাহলে আমরা এখন চলে যাই পরের অনুপাত। পরে কি আছে? তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ বলতে চলতি সম্পদ থেকে আমাদের বাদ যাবে অগ্রিম খরচ নাই যেহেতু, যার সমাপনী মজুদ পণ্যটা বাদ যাবে। তাহলে 80,000 থেকে 25,000 বাদ যাবে। কত হবে বলো তো? 55,000, তাই না জুই? 55,000। 55। আচ্ছা, এরপর বলছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন সূত্র। কার্যকরী মূলধনের সূত্র হইলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। 80,000 থেকে 55,000 বাদ যাবে। কার্যকরী মূলধন মানে হলো 25,000। হ্যাঁ, কত আসে? 25,000। 25,000। 25,000। জি স্যার। ঠিক আছে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে। ওকে, এটা আমাদের হইলো। এখন আসো আমাদের শেষ বোর্ড। তাসনিম দ্রুত করে বলো। তাসনিম। হাসান লিমিটেডের 2018 সালে 31শে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিভিন্ন অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। মূলধন ও দায় সমূহ: শেয়ার মূলধন 3 লাখ, সংরক্ষিত আয় 60 লাখ, 10% নিটপত্র 75 লাখ, প্রদেয় হিসাব 57,000, ব্যাংক জমা অতিরিক্ত 30,000, বকেয়া খরচ 4,000, আর সম্পদ সমূহ যন্ত্রপাতি 1,35,000, আসবাবপত্র 1,20,000, দালান কোঠা 1,50,000, সমাপনী মজুদ পণ্য 52,500, প্রাপ্য হিসাব 37,500, হাতে নগদ 26,000, অগ্রিম ব্যয় 5,000, প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা, বিক্রয় 4,50,000 টাকা, 80% ধরে বিক্রয়ের উপর মোট লাভের হার 20%। চলতি অনুপাত নির্ণয় করো। কার্যকরী মূলধন অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। মন্তব্য সহ মজুত আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো।
আচ্ছা, এখানে আমাদের যে প্রশ্নটা করছে এখানে কিন্তু 80% ধরে না, 80% ধারে হবে, ঠিক আছে? এটা হলো কিন্তু 80% ধারে। 80% ধারে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম আমাদের কি আছে দেখি। চলতি অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখানে চলতি সম্পদের ভিতরে আমাদের এই আইটেমগুলো আসবে। এই হলো আমাদের চলতি সম্পদ। এখন একটু যোগ করো তো কত আসে। আর এগুলো হলো আমাদের চলতি দায়। আচ্ছা, চলতি সম্পদ কত আসে একটু দেখো তো। 1,21,000। 1,21,000। 21,000। চলতি সম্পদ মোট আসে 1,21,000, ঠিক আছে। আর চলতি দায় কত আসে? ব্যাংক জমা, 51,000। হ্যাঁ 91,000। 91,000। 91,000। প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত আর বকেয়া খরচ, এই কটাই হলো আমাদের চলতি দায়। তাহলে চলতি দায় হইলো 91,000 টাকা আর চলতি সম্পদ আসে 1,21,000। তাহলে আমরা কি করব, এই চলতি সম্পদ ভাগ চলতি দায় আমরা জানি, এই চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে কত আসে? 1.33 3,3,1। 1.33:1। তার মানে চলতি অনুপাত আমাদের বের হয়েছে 1.33:1। ওকে, চলে যাই পরেরটা। কার্যকরী মূলধন অনুপাত। আগেরটা তো দরকার ছিল। আচ্ছা, আগেরটা তো একটু পরেই লাগবে। আচ্ছা, পরেরটায় চলে যাই। পরেরটা আমাদের কি হলো, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত মানে হলো চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত মানে চলতি মূলধন অনুপাত। এটার সূত্র হলো চলতি মূলধন ভাগ চলতি দায়। আর চলতি মূলধনটা আমরা কেমনে বের করব? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের চলতি মূলধন ভাগ চলতি দায়। তাহলে আমাদের চলতি সম্পদ কত আছে? 1,21,000। 1,21,000 মাইনাস চলতি দায় আমাদের আছে 91,000 ভাগ 91,000। আচ্ছা, উপরে কত থাকে? 30,000। 20,000 ভাগ 91,000 কত না আসে? স্যার, কি ভুল? 20,000। হ্যাঁ 20,000। 20,000 না 30। ও আচ্ছা, কত আসে তাহলে? 0.33:1। ওকে, এটা হলো আমাদের কার্যকরী মূলধন অনুপাত বের করলাম। এরপর যাই আমরা ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাতের সূত্র কি? ত্বরিত অনুপাতের সূত্র হইল মোট চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম ব্যয়টা বাদ যাবে, তাই না? তড়িৎ সম্পদের সূত্র হলো মোট চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ যাবে। এটা হলো তড়িৎ সম্পদ বের হবে। তো সেই তড়িৎ সম্পদকে আমরা তরল দায় দিয়ে ভাগ দেব, ঠিক আছে। তরল দায় বের করার ক্ষেত্রে মোট চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ যাবে। আচ্ছা, আমরা এটা করে দেখাই তাহলে সুবিধা হবে। তড়িৎ অনুপাত সমান সমান তরল সম্পদ ভাগ তরল দায়।
তরল সম্পদ আমরা কেমনে বের করব? মোট চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য আর হলো অগ্রিম ব্যয়টা বাদ যাবে, এইটা হলো আমাদের বের হবে তরল সম্পদ। ঠিক আছে, ভাগ তরল দায়। তরল দায়টা কেমনে বের করব? মোট চলতি দায় থেকে, এটা তোমরা আলাদা ভাঙ্গা ভাঙ্গা করে পরে এখানে জমা মানে কি করতে পারো, ব্যাংক জমাতিরিক্ত তোমরা বাদ দেবে। এটা তোমরা যে কাজটা করতে পারো, আগে ভাঙ্গা ভাঙ্গা তড়িৎ সম্পদ বের করতে পারো, পরে তরল দায় বের করে পরে এখানে জমা মানে দেখাইতে পারো। তাহলে মোট চলতি সম্পদ আমাদের বের হয়েছে 1,21,000। সমাপনী মজুত পণ্য কত আছে? 52,500। আর হইলো অগ্রিম ব্যয় 5,000। অগ্রিম ব্যয় হলো 5,000, রাইট। ভাগ মোট চলতি দায় হইলো আমাদের 91,000, সেখান থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দেবো আমরা 30,000। তাহলে মোট তরল সম্পদ কত বের হয়? 63,500। 63,500 নাকি? ঠিক আছে। জি স্যার। আর এখানে কত আসে? 61,000। 61,000। তাহলে কত ইস্টু কত আসে? 1.04। 1.05 04। 1.04। ওকে, জি স্যার। তাহলে পরের অনুপাতে যাই। মন্তব্য সহ বলছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হইল বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এখন আমরা দেখি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আছে কিনা। আমাদের বিক্রয় দেওয়া আছে 4,50,000, আর মোট লাভ হইলো 20%। বিক্রয়ের 20% হলো মোট লাভ, বাট বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই আমাদের। এখান থেকে আমরা সেটা বের করতে পারি। এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, আমরা সেটা বের করতে পারি কিভাবে? বিক্রয় থেকে মোট লাভটা আমরা বাদ দিতে পারি। এখন বিক্রয় আমাদের আছে, দেখো বিক্রয় কত আছে? 4,50,000 না? বিক্রয় হলো 4,50,000 মাইনাস মোট লাভ বলছে বিক্রয়ের 20%, তাই তো? মোট লাভ কি বলছে? বিক্রয়ের 20% না? দেখো জি স্যার। তাহলে কত আসে? 4,50,000 20% কত আসে? 90,000 মেবি। 90,000। তাহলে বাদ দাও, 4,50,000 থেকে 90,000 বাদ দাও, তাহলে কত আসে? 3,60,000। 3,60,000। এই 3,60,000 এটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আর গড় মজুদ আমাদের লাগবে। গড় মজুদের সূত্র কি ছিল মনে আছে? জি স্যার, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। এখানে দুইটা মজুদই আছে, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এখানে দুইটা মজুদই আছে, দেখো
এই হলো তোমার সমাপনী মজুত পণ্য আছে, আবার এইখানে আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হলো 30,000 আর সমাপনী মজুত পণ্য হলো 52,500। তাহলে দুইটাই যেহেতু আছে, প্রারম্ভিক মজুত পণ্য হলো কত বললাম, 30,000, তাই না? আর সমাপনী মজুত পণ্য হলো 52,500 ভাগ 2, তাহলে কত আসে? 82,500 কে 2 দিয়ে ভাগ দাও, কত আসে? 41,250। ওকে, তাহলে আমরা মান বসাইতে পারবো। বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাইছি 3,60,000, এটা বসাই, ভাগ আমাদের গড় মজুদ বের হইছে 41,250। যদি মজুদ একটা থাকতো তাহলে ওইটাকে আমরা গড় মজুদ হিসেবে ধরতাম। তাহলে কতবার আসে, অ্যান্সার আসে কতবার সেটা খালি বলো। 8.73 বার। 8.73 বার। মনে রাখতে হবে লাভের ক্ষেত্রে পার্সেন্ট, আবর্তনের ক্ষেত্রে বার, তারল্য অনুপাতের ক্ষেত্রে ইস্টু। ঠিক আছে, এটা দরকার নেই, এটা আমি ফালাই দেই, শুধু এতটুকু দরকার, এতটুকু আমি রাখছি। মজুদ আবর্তন অনুপাত তাহলে 8.73 বার। আচ্ছা, পরে আরেকটা বলছে আমাদের প্রশ্ন, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। দেখো আরেকটা বলছে কি, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এটা কি তোমরা জানো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়? এটাকে বলা হয় দেনাদার আবর্তন অনুপাত। কে বলতে পারবে? এটা কি ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব? ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার। ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার। গড় দেনাদার বা প্রাপ্য হিসাব। ধারে বিক্রয় কিন্তু নগদ বিক্রয় না, ধারে বিক্রয়। ঠিক আছে, এখন আমরা যদি দেখি এখানে আমাদের বিক্রয় ছিল 4,50,000, যার 80% হলো ধারে। 80% হলো ধারে, তাহলে 4,50,000 এর 80% কত হয়? বলো, 4,50,000 এর 80% কত হয়? তাড়াতাড়ি বলো। 3,60,000। আমি একটু শর্টকাট করাই দিলাম, ভাগ গড় প্রাপ্য হিসাব। কারণ দেনাদার বোধহয় এখানে একটাই আছে, এই যে একটাই দেনাদার আছে, দেখো দেনাদার এখানে একটাই আছে, এই যে একটাই আছে, এই যে। কিন্তু দেনাদার যদি দুইটা থাকতো, প্রারম্ভিক দেনাদার, সমাপনী দেনাদার, তাহলে আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতাম। কিন্তু এখানে একটাই আছে, যেহেতু একটাই আছে তাহলে আমরা ওই একটাই নেব। 37,500। তাহলে কত আসে? এটাও বারে আসবে, 9.6 বার। 9.6 বার। এখন আবার বলছে মন্তব্য দিতে, খেয়াল করো, এই যে মন্তব্য দিতে বলছে। ঠিক আছে, মন্তব্য দিতে বলছে কেন? মন্তব্য দিতে বলছে। এখন তাহলে আমরা দেখি মন্তব্য দেই। আচ্ছা, মজুদ আবর্তনের আদর্শ মান কত বলতে পারবা? 8 বার। 8 বার। আর হাসান লিমিটেডের অর্জিত মান কত আসছে? অর্জিত মান হয়েছে আমাদের 8.73 বার। 8.73 বার। ঠিক আছে, আর দেনাদার আবর্তনের আদর্শ মান হলো 4 থেকে 6 বার।
প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের আদর্শ মান হলো 4 থেকে 6 বার, আর আমাদের অর্জিত মান কত হয়েছে? 9.6 বার। তার মানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সন্তোষজনক। কেন? কারণ সব ক্ষেত্রেই আমরা আদর্শ মানের চেয়ে আমাদের অর্জিত মান ভালো অবস্থায় আছে। ঠিক আছে, বুঝতে পারছো তাই না? আশা করি বুঝতে পারছো এটা আমি যে দেখাইলাম। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আমাদের বোর্ড প্রশ্ন শেষ। সবাই আশা করি বুঝতে পারছো। ভালো থাকবে।